আসসালামু আলাইকুম। এসএসসি 2025 আবারও তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা আবার নতুন পদ্ম নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা নতুন জিনিস নিয়ে শিখতেছি, নতুন নতুন। সামনের দিন যত যাবে তত আমাদের নতুন জিনিস শিখতে হবে। আর সামনে যেহেতু পরীক্ষা, তো পড়াশোনা তো বেশি লেট করা যাবে না, বেশি লেন্দি করা যাবে না, তাড়াতাড়ি শুরু করতে হবে। তো আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পদ্ম পড়বো। বাংলা প্রথম পেপার পদ্ম পড়বো। পদ্মটা কি? পদ্ম হচ্ছে কপোতাক্ষ নদ। পদ্মটা কি? কপোতাক্ষ নদ। কে লিখেছেন? মাইকেল মধুসূদন দত্ত। কে লিখেছেন? মাইকেল মধুসূদন দত্ত। ভাইয়েরা একটা কথা বলি আপনাদের, প্লিজ খাতা নিয়ে বসবেন, এমনি বসবেন না। এমনি হলে পড়া হবে না। খাতা নিয়ে লিখে লিখে পড়তে হবে। লিখে পড়লে লেখা, আর সাথে সাথে লেখা হবে, পড়া হবে, পড়া মাথায় ঢুকবে এবং পড়া মনে থাকবে। সো আমরা শুরু করি আজকের পড়া। কপোতাক্ষ নদ কে লিখেছেন? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের কই পরিচিতি? জন্ম জন্ম 1800 জন্মগত 1824, জন্মগত 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। কোথায়? যশোরের সাগরদাড়ি গ্রামে। যশোরের সাগরদাড়ি গ্রামে। সাগরদাড়ি, এটা কিন্তু একটু বলে দিই, এই জিনিসটা মনে থাকে না অনেকে। এখানে বলতে পারে সাগর বাড়ি, ঠিক আছে? সাগর দাড়ি, কিন্তু সাগর কিন্তু দাড়ি, আমাদের দাড়ি হয় না, ওই দাড়ি কিন্তু বাড়ি না, কিন্তু সাগর দাড়ি, ঠিক আছে? তারপর মৃত্যু, মৃত্যু কত? 1873। মৃত্যু কত? 1873। মৃত্যু 1873 খ্রিস্টাব্দের 29শে জুন। মৃত্যু কত? 1873 খ্রিস্টাব্দের 29শে জুন। 29শে জুন। এই সাগরদাঁড়িটা কোথায় জানেন আপনারা? আপনারা জানার কথা অবশ্যই, যেহেতু পড়তেছেন আপনারা জানার কথা। সাগরদাঁড়ির পাশে কিন্তু এই কপোতাক্ষ নদ কিন্তু সাগরদাঁড়ির গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে। এই জন্য কবি তার গ্রামের কথা চিন্তা করে, তার মানে শৈশবের কথা চিন্তা মিস করতো বলেই, মানে তার শৈশবের কথা মনে পড়তো, যার ফলেই সে কপোতাক্ষ নদটা লিখছেন। তো আরো দেখি ইনফরমেশন গুলো কি কি আছে। ইনফরমেশন হচ্ছে এখানে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ কি কি? মেঘনাথ বধ কাব্য, মেঘনাথ বধ কাব্য, অমর কীর্তি, অমর কীর্তি, এটা কিন্তু অমর কীর্তি, ঠিক আছে? তারপর হচ্ছে তিলোত তিলোত্তমা সম্ভব, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, চতুর্দশ পদী কবিতা বলি। চতুর্দশ পদী কবিতা বলি, এটা থেকেই কিন্তু চতুর্দশ চতুর্দশ পদী কবিতা বলি থেকেই কিন্তু আমাদের কপোতাক্ষ নদটি। কপোতাক্ষ নদটি কোথা থেকে আসছে? কোন কাব্যগ্রন্থ থেকে? চতুর্দশ পদী কবিতা বলি থেকে, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপর উল্লেখযোগ্য নাটক। উল্লেখযোগ্য নাটক কি কি? কৃষ্ণকুমারী। উল্লেখযোগ্য নাটক কি? কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী। এখন কোশ্চেন আসে, এমসিকিউ তে আসতে পারে, তারপর মানে সৃজনশীলের কথাও আসে, যে যদি দেয় যে এই কবিতাটি কার, মানে এই নাটকটি কার? কৃষ্ণকুমারী নাটকটি কে লিখেছেন? অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? কে লিখেছেন? অ্যান্সার হবে মাইকেল মধুসূদন দত্ত। কি হবে? মাইকেল মধুসূদন দত্ত। তারপর আবার যদি আসে শর্মিষ্ঠা কে লিখেছেন, কার এই নাটকটি? শর্মিষ্ঠা, বা মানে এমসিকিউ যদি আসে যে কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী, এই নাটকগুলো কার লেখা, তখন কি আমরা অ্যান্সার দিব? অ্যান্সার দিব মাইকেল মধুসূদন দত্ত। তারপর উল্লেখযোগ্য প্রহসন। উল্লেখযোগ্য প্রহসন। একেই কি বলে সভ্যতা? একেই কি বলে সভ্যতা? একেই কি বলে সভ্যতা? বুড়ো শালিকের ঘাড়ে রো, বুড়ো শালিকের ঘাড়ে রো। তারপর বিশেষ তথ্য। বিশেষ তথ্য এখানে কি আছে? 1843 খ্রিস্টাব্দে, 1843 কত সালে? 1843 কত সালে? 1843। ভাই আমার পড়ার সাথে সাথে যখন আমি বারবার একটা মানে শব্দ উচ্চারণ করতেছি বারবার, তার মানে তো আপনারাও যদি জিনিসটা বারবার উচ্চারণ করেন আমার সাথে সাথে বারবার বলেন, তাহলে আপনাদেরও পড়াটা তাড়াতাড়ি হয়ে যাবে। 1843 কত? 1843, 1843। তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হলে, তিনি খ্রিস্ট ধর্মে, কোন ধর্মে? তিনি খ্রিস্ট ধর্মে। কোন ধর্ম? তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হলে নামের প্রথমে যুক্ত হয় মাইকেল। নামের প্রথমে যুক্ত হয় মাইকেল। কি নাম যুক্ত হয়? মাইকেল। এরপর থেকে নাম তার হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। আগে না, তার নাম ছিল কি? মধুসূদন দত্ত। যখন সে খ্রিস্ট ধর্মতে দীক্ষিত হয়েছে তখন থেকে তার নাম হয়েছে মাইকেল মধুসূদন দত্ত। তাহলে এখানে কি শিখলাম আমরা? এখানে মাইকেল মধুসূদন দত্ত তার নাম কখন এসেছে, কোন সাল থেকে? 1843। কোন সাল থেকে? 1843 সালে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হলে তার নামের প্রথমে মাইকেল শব্দটি যুক্ত হয়। তারপর বাংলা
কাব্যে, তারপর বাংলা কাব্যে অমিত অমিত্রাক্ষর ছন্দ এবং সনেট প্রবর্তন করে তিনি যোগ করেছেন নতুন মাত্রা। তিনি কি কি লিখতেন, তিনি কি কি যোগ করেছেন তার মানে আমাদের কাব্যে, বাংলা কাব্যে তিনি কি কি যুক্ত করেছেন? অমিত্রাক্ষর এবং সনেট প্রবর্তন, অমিতাক্ষর এবং সনেট প্রবর্তন, এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। কেননা এই যেহেতু কবি পরিচিতি অনেক, আমাদের কবি পরিচিতি, এখন কোন থেকে কোথা থেকে যে এমসিকিউ আসবে বলতে পারছি না, ঠিক আছে? তো এই জিনিসগুলো যদি একটু মানে এইখানে আমি পয়েন্ট পয়েন্ট করে দিচ্ছি, এইটাই রিজন, একটাই কারণ হচ্ছে যাতে জিনিসগুলো শর্টকাটে থাকে। জিনিসগুলো যদি শর্টকাটে থাকে সেক্ষেত্রে আপনাদের পড়তে সুবিধা হবে, যার ফলে আপনারা সহজে একটা যে কোনো এমসিকিউ বলেন, সিকিউর ক খ বলেন, মানে খ তো না কতে, তখন আপনাদের ইজিলি এই জিনিসগুলা অ্যান্সার করতে পারবেন। সো আসেন আমরা পরের টপিকে যাই। আসেন আমরা এখন পরের টপিকে যে আসি। পরের টপিক হচ্ছে কি, এখানে উৎস। কপোতাক্ষ নগেদের উৎস কোথা থেকে? উৎসটা হচ্ছে চতুর্দশপদী কবিতাবলী। কোথা থেকে আসছে? চতুর্দশপদী কবিতাবলী। এটা মাথায় রাখতে হবে যে এটা আমি একটু আগে বলছিলাম যে চতুর্দশপদী কবিতা বলি, এটা কিন্তু এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তারপর আপনাদের এটা কিন্তু কোশ্চেনও আসছিল বোর্ডে, 23 সালের বোর্ডে কোশ্চেন আসছে যে চতুর্দশপদী কবিতা বলি থেকে কোন কবিতা আসছে বা কপোতাক্ষ নদ উৎস কোথা থেকে। তো এটা কিন্তু পড়তে হবে, জানতে হবে। কিন্তু এবার কিন্তু আসার মতো গতবার যেহেতু আমাদের সবকিছু আসছিল হচ্ছে সাধারণত যুদ্ধ বিষয়াতে, মানে মুক্তিযুদ্ধ নিয়ে বেশি কোশ্চেন আসছিল, এবার এগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? অনেকজন আছেন যে হয়তো সবাই ঢাকা বোর্ডের আন্ডারে না, ঠিক আছে? এখানে ঢাকা বোর্ড আন্ডারে না, কেউ আছে রাজশাহী বোর্ড আছে, চিরাং বোর্ড আছে, ময়মনসিংহ বোর্ড আছে, সব বোর্ড থেকেই কোশ্চেন কোনো না কোনো ভাবে আসবে, একটা না একটা কোশ্চেন আসবে। তো এগুলো মনে রাখতে হবে। যে স্টার দিয়ে দিচ্ছি ভাই, স্টার দিয়ে দিচ্ছি, এটা মনে রাখতে হবে। তারপর এখানে চরণ, এখানে মেইন যে টপিক গুলো হচ্ছে চরণ। এখানে চরণ, এই কবিতার চরণ যে জিনিস, চরণগুলো কিন্তু মনে রাখতে হবে। চরণ বলতে কি? লাইনগুলো, শেষ লাইন। কবিতার শেষ লাইন কি ছিল? শেষ লাইন ছিল হচ্ছে লইছে যে নাম তব তব বঙ্গের সঙ্গীতে, ঠিক আছে? লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে। তারপর কপোতাক্ষ নদকে জন্মভূমি স্থানে দুগ্ধ স্রোত রূপে আখ্যা দেওয়া হয়েছে। কি রূপে আখ্যা দেওয়া হয়েছে? জন্মভূমি স্থানে দুগ্ধ স্রোত। মানে এখানে কবি যখন, মানে কবির জন্ম যেহেতু বাংলাদেশে যশোর জেলায়, তো তিনি তার গ্রামের পাশে, সাগরদাড়ি গ্রামের পাশ দিয়ে হচ্ছে এই কপোতাক্ষ নদটি বয়ে গেছে। এখন এই কপোতাক্ষ নদ যখন কবি ছোট ছিলেন, তার শৈশব কেটেছে হচ্ছে কপোতাক্ষ নদের সাথে, যার ফলে তিনি যখন, যেমন এখানে লেখা আছে আপনারা দেখেন, তার কবিতা রচনাকালে কবি কোথায় ছিলেন? কবি ফ্রান্সে ছিলেন। ফ্রান্সে ছিলেন। এই যে কবি ফ্রান্সে ছিলেন, যার ফলে কবি যেহেতু বিদেশে ছিলেন, যার ফলে তার মাতৃভূমির প্রতি তার মমতা, যে তার জায়গাটা শৈশবকালে তিনি যে কাটিয়েছেন, তার কি মানে শৈশবকালে কপোতাক্ষ নদের সাথে তার সম্পর্ক ছিল মায়ের মতো। এই জন্য কবি এখানে কি বলেছেন? জন্মভূমি স্থানে দুগ্ধ স্রোত রূপে আখ্যা দিয়েছেন। তারপর কপোতাক্ষ নদকে প্রজা এবং সাগরকে রাজা রূপে আখ্যা দেয়া হয়েছে। যেহেতু তার শৈশব কেটেছেই কপোতাক্ষ নদ ঘিরে, সেই জন্য তিনি কপোতাক্ষ নদকে এখানে আখ্যা দিয়েছেন কি? প্রজা রূপে। কি আখ্যা দিয়েছেন? প্রজা রূপে। এবং সাগরকে কি রূপে আখ্যা দিয়েছেন? রাজা রূপে। কি রূপে আখ্যা দিয়েছেন? সাগরকে রাজা রূপে। তারপর এখানে যে ইম্পর্টেন্ট, যে মেইন জিনিসটা ইম্পর্টেন্ট, অষ্টক এবং ষষ্ঠক। এই জিনিসটা ইম্পর্টেন্ট। এটা কিন্তু আপনাদের পরীক্ষায় মানে সিকিউতে আসবে। এখানে কি লিখেছে, কি বলেছে? চতুর্দশপদী কবিতার প্রথম 8 চরণের স্তবক ভাবের প্রবর্তনা থাকে। কি থাকে? ভাবের প্রবর্তনা থাকে। এটা কিন্তু মাথায় রাখতেই হবে, এই লাইন করে মাথায় রাখতেই হবে। অষ্টক, ষষ্ঠক। অষ্টকে কি বোঝানো? অষ্টক। এখানে কবিতার অংশ কয়টা? দুটো। এখানে কবিতার অংশ দুটি, ষষ্ঠক, অষ্টক, ঠিক আছে? ষষ্ঠক অষ্টকে কি বোঝানো হয়েছে? অষ্টকে কি বোঝানো হয়েছে? চতুর্দশপদী কবিতার প্রথম 8 চরণের স্তবক। প্রথম কয় চরণের স্তবক? 8 চরণ, অর্থাৎ 8 লাইনের কবি, মানে চরণ এখানে 8 লাইন।
এখানে কি বোঝানো হয়েছে আটলাইনের মধ্যে? ভাবের প্রবর্তনা। কি বোঝানো হয়েছে? ভাবের প্রবর্তনা, ভাবের প্রবর্তনা। তারপর ষষ্ঠক, ষষ্ঠকে কি বোঝানো হচ্ছে? ষষ্ঠকে আছে হচ্ছে চতুর্দশ পদী কবিতার শেষ 6 চরণের স্তবক। কয় চরণের স্তবক? 6। যার ফলে এটা ষষ্ঠক, যার ফলে এটি ষষ্ঠক। যেহেতু 6 লাইনের, যেহেতু শেষ 6 লাইন, যেহেতু এটি ষষ্ঠক, যেহেতু প্রথম 8 লাইন, সেহেতু এটি অষ্টক। এটা মাথায় রাখতে হবে যে কবির কপোতক্ষ নদের অর্থাৎ চতুর্দশ পদী কবিতার প্রথম যে 8টি লাইন হচ্ছে অষ্টক চরণ। প্রথম 8টি লাইন কি? অষ্টক চরণ। এখানে কি বোঝানো হয়েছে? ভাবের প্রবর্তনা। কি বোঝানো হয়েছে? ভাবের প্রবর্তনা। কি বোঝানো হয়েছে? ভাবের প্রবর্তনা। আর ষষ্ঠক অর্থাৎ নিচের যে পরের যে 6টি লাইন, শেষের যে 6টি লাইন, অর্থাৎ শেষের যে 6টি লাইন, সেখানে কি বোঝানো হয়েছে? ভাবের পরিণতি। ভাবের পরিণতি। এগুলো কিন্তু পরীক্ষায় আসবেই আসবে। আমি বারবার বলতেছি পরীক্ষায় এগুলো আসার মতো কোশ্চেন। এখান থেকে কোশ্চেন আসে, প্রতি বছর কোশ্চেন আসে। 23 সালে প্রতি বোর্ডে কোশ্চেন আসছে। যেমন লিখে দিচ্ছি এখানে, চিটাগাং বোর্ড থেকে কোশ্চেন আসছিল। চিটাগাং বোর্ড 24, 23, 22। তারপর হচ্ছে ঢাকা বোর্ড 23, 22। তারপর হচ্ছে আপনার সিলেট বোর্ড 23, 22। এরকম আপনার সব বোর্ডেই কোশ্চেন কিন্তু আসে, সব বোর্ডেরই থেকে কোশ্চেন। যে বোর্ড হয়তো চিটাগাং বোর্ডে সিকিউ আসছে, চিটাগাং বোর্ডে 24 সিকিউ আসছে, হয়তো সিকিউ তে আসবে না, সরি এমসিকিউ তে আসছে। যেহেতু এমসিকিউ তে আসবে না, যদি এমসিকিউ না আসে, সিকিউ তে অবশ্যই কিন্তু আসবে। কপোতক্ষ নদ সিকিউ আসার মতো একটা কোশ্চেন, আসার মতোই পদ্য। তারপর এখানে দেখেন আরেকটা কি? কবিতার মিলন বিন্যাস। এটা কিন্তু এমসিকিউ, অর্থাৎ আপনি এমসিকিউ বলেন বা এমসিকিউ তো কম আসে, বাট কতে আসে, কতে এটা আসে। কপোতক্ষ নদ আসলেই এটা আসবেই। কপোতক্ষ নদ যদি সিকিউ তে আসে, এটা অবশ্যই আসবে, এটা আসবে। এটা আসার মধ্যে কোশ্চেন। কপোতক্ষ নদ আসা মানে হচ্ছে এই মিলন বিন্যাসটা আসার মতো কোশ্চেন। এখানে কি বোঝানো হয়েছে? কবির ছন্দ। এখানে মিলন বিন্যাস, কিভাবে কবিতাটা মিলন বিন্যাস করা হয়েছে? ক খ ক খ, ক খ খ ক, ক খ ক খ, ক খ খ ক। ঠিক আছে? তার মানে হচ্ছে কি, এখানে যে আমরা অষ্টক বুঝতেছি, এই অষ্টক হচ্ছে এই 8টি লাইন। অষ্টকের মিলন কি? এই 8টি লাইনের মাধ্যমে অষ্টকের মিলন বিন্যাস। আর এটি হচ্ছে ষষ্ঠক। এটি কি? এটি হচ্ছে ষষ্ঠক। এটি কোনটা? ষষ্ঠক। এটি কি? ষষ্ঠক। এটি হচ্ছে ষষ্ঠক। এটি হচ্ছে অষ্টক। এটি কি? এটি হচ্ছে অষ্টক। এটি বারবার করে বলতেছি, ষষ্ঠক অষ্টকের মিলন বিন্যাস কিন্তু আপনাকে মাথায় রাখতেই হবে। ষষ্ঠক অষ্টকের মিলন বিন্যাস কিন্তু মাথায় রাখতে হবে। এটা কিন্তু সিকিউর কতে আসবে, সিকিউর কতে অবশ্যই আসবে। তারপর এই যে লাস্ট টাইম যেটা আগে বলেছি, কবিতা রচনা করলে কবি ফ্রান্সে ছিলেন। যেহেতু কবি ফ্রান্সে থাকা অবস্থায়, যখন ফ্রান্সে ছিলেন তখন থাকা অবস্থায় যেহেতু সে কবিতা রচনা করেছেন, তো তার মাতৃভূমির প্রতি, অর্থাৎ কপোতক্ষ নদের পাশে তার শৈশবের যে স্মৃতিগুলো ছিল, বা শৈশবকালে তিনি যে মানে তার কাটানো সময়গুলো, সেই সময়ের কথাটাই তিনি এই কপোতক্ষ নদের মাধ্যমে আমাদেরকে কাছে উল্লেখ করেছেন, তিনি নিজের কাছে রাখার জন্য উল্লেখ করেছেন। তো আমি শর্টকাটে বলে দিলাম, যেহেতু শেষ মুহূর্তের প্রস্তুতি, আপনাদের যাতে একটা তাড়াতাড়ি যে শর্টকাটে আপনার জিনিসগুলো মনে থাকে, এগুলো লিখে নেবেন, দয়া করে এগুলো লিখে নেবেন। কারণ লিখে নিলে এগুলো আপনাদের মাথায় থাকবে। ভিডিও দেখবেন, ভিডিও দেখতে গেলে হয়তো বা ফ্রেন্ড মেসেজ দিবে বা এটা হয়ে যাবে, ঠিক আছে, তারপর আর পড়া হবে না। এই জন্য বললাম খাতায় এই শেষ মুহূর্তে আর সময় নষ্ট করেন না, ভালো মতো পড়াশোনা করেন, একটা ভালো রেজাল্ট নিয়ে আসেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।